দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি হাউস রেন্ট এবং কমার্শিয়াল রেন্ট, এই বিষয়ে তারা মেয়র বলেছেন তিনি হেল্প করবেন সবাইকে। আজকে আমরা আলোচনা করব যে কামেলা হ্যারিস, যিনি ইতিমধ্যে নির্বাচনে আজকে জো বাইডেনের সাথে মিটিং করেছেন একসাথে, আমরা তার বিষয়টি আলোচনা করব। ভুয়া আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে বিপদে পড়েছেন অনেক বাংলাদেশি, তারা অনেকের কাছে চিঠি আসছে, এখন তারা কি করবেন তারা জানেন না, এই বিষয়টি আমরা আলোচনা করব। দ্বিতীয় স্টিমুলাস আপডেট এবং নিউজ আপডেট দেবেন জনাব নাজমুল হাসান। দর্শক আপনারা যারা টেলিভিশনে আছেন আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একসাথে আজকে সব কিছু দেখব, আপনারা আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা নিউজ আপডেট দিয়ে শুরু করব। তার আগে যারা ফেসবুকে অনুষ্ঠানটি ওয়াচ করছেন তারা অনুষ্ঠানটি শেয়ার করার জন্য তাদের বন্ধুদের সাথে আমরা অনুরোধ করব। আমি যাচ্ছি জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান। হ্যালো জনাব নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আবু তাহের। থ্যাংক ইউ। ধন্যবাদ সব দর্শকদের। আজকে মোটামুটি যে খবরটি স্টিমুলাসের ব্যাপারে নতুন কোনো আপডেট নাই, এটা আগে জানিয়ে রাখি। কারণ এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে যে ডেমোক্রেটরাও আর কোন রকম ছাড় দিতে প্রস্তুত না, আর রিপাবলিকান এবং হোয়াইট হাউসের কোনো ছাড় দিতে প্রস্তুত না। এবং এই বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল। তবে যে বিষয়টি মোটামুটি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে $400 আনএমপ্লয়মেন্ট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের কথা বলেছিলেন, তার ভিতরে $300 ফেডারেল গভর্নমেন্টের দেওয়ার কথা। সেটি যদি স্টেট তহবিলে আসে, স্টেট হয়তো কিছু কিছু স্টেট হয়তো আনএমপ্লয়মেন্টের প্যান্ডেমিক পোর্শন যেটি আছে সেটি রিজিউম করবে। কোন স্টেটই এ পর্যন্ত বলেনি প্রেসিডেন্ট ট্রাম্প যে অতিরিক্ত $100 স্টেটের তহবিল থেকে দেওয়ার কথা বলেছেন, সেটি কোন স্টেটই এখনো সেই তহবিলটি তাদের কাছে নেই বলেই তারা বলছে। সেটা রিপাবলিকান কন্ট্রোল স্টেট হোক আর ডেমোক্রেটিক কন্ট্রোল স্টেট হোক। আর প্রেসিডেন্ট ট্রাম্প গতকালও বলেছেন যে কিছুদিনের ভিতরে হয়তো আগামী সপ্তাহে হয়তো যে $300 প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আনএমপ্লয়মেন্ট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করার ব্যাপারে, সেটি হয়তো শুরু করা যাবে। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত বলার সময় আসেনি, আরো কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে। যাক, এই ব্যাপারে ন্যান্সি পেলোসি এবং চাক শুমার আজকে বক্তব্য রেখেছেন, সেই বিষয়টাতে আমি একটু পরে আসছি। আগে নিউ ইয়র্কের অবস্থাটা একটু বলে দেই। আজকে মেয়রের সাংবাদিক সম্মেলনে এই প্রথম একটি বিষয় জানা গেল যে নিউ ইয়র্কের একটি এলাকাতে সংক্রমণ বাড়ছে এবং সেটি সানসেট পার্ক ব্রুকলিনের। এবং এই এলাকা এক সময় মেয়র রিপ্রেজেন্ট করতেন যখন তিনি স্কুল বোর্ডে ছিলেন, এবং তিনি আজকে বলেছেন যে তার খুবই পরিচিত এলাকা এবং কিভাবে সংক্রমণকে রোধ করা যায়, প্রতিরোধ করা যায় সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেখানে টেস্টিং বাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রায় প্রতিটি ঘরেই টেস্ট যারা করেন কিংবা ট্রেসাররা প্রতিটি ঘরে নক করার চেষ্টা করবেন যাতে করে সংক্রমণকে আর বাড়তে না দেওয়া হয়। তবে কিন্তু বলেননি যে কত পার্সেন্ট বেড়েছে বা কি পরিমাণ মানুষ পজিটিভ চিহ্নিত হয়েছেন সেটাও তিনি বলেননি। সরি, ধন্যবাদ। তিনি বলেছেন যে আপটিক হচ্ছে, অর্থাৎ একটু সংক্রমণ বাড়ছে। যাই হোক, মেয়রের হিসাব যেটি আজকে দিয়েছেন তিনি, সেটি হচ্ছে যে কোভিড-19 আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক সিটির 11টি হাসপাতালে ভর্তি হয়েছেন 81 জন, থেকে এর আগের দিন ছিল 61, অর্থাৎ একদিনেই 20 জন রোগী বেড়েছে সিটির 11টি হাসপাতালে। 200 হচ্ছে লিমিট। এরপরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন 296 জন, যা আর আগের দিন ছিলেন 297, একজন কমেছে। এবং টেস্টিং এর আগের দিন ছিল 2%, গতকালকে সেটি নেমে এসেছে 1%। আর নিউ ইয়র্ক স্টেটের যে কথাটি যে তথ্য আজকে দিয়েছেন গভর্নর কুমো, তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে গতকাল রেকর্ড পরিমাণ টেস্ট করা হয়েছে, 87,776, 87,776 জনকে টেস্ট করেছে একদিন। এটি আর আগে কখনো হয়নি। এবং তাদের পজিটিভ চিহ্নিত হয়েছেন 700 জন।
যার সংখ্যা আনুপাতিক শতকরা আনুপাতিক হিসাবে 0.79%, 1%-এর নিচে, যেটি এর আগের দিন ছিল 0.88%, সেটিও 1%-এর নিচে ছিল। এবং গভর্নর আজকে বলেছেন যে যতগুলি স্টেটে এখন টেস্ট করা হচ্ছে কিংবা করোনা সংক্রমণের ব্যাপারে পরিসংখ্যান রাখা হচ্ছে, সবগুলি স্টেটে অবশ্যই রাখা হচ্ছে, নিউ ইয়র্ক স্টেটের অবস্থা সবচেয়ে ভালো, বিশেষ করে এই সংক্রমণের ক্ষেত্রে। কারণ টেস্টিং এর ক্ষেত্রে নিউ ইয়র্ক ব্যাপক একটি ভূমিকা রেখেছে এবং যত বেশি সম্ভব মানুষকে টেস্ট করানো সম্ভব তাই তারা করার চেষ্টা করছে। এবং গভর্নর এবং মেয়র দুজনেই বলেছেন যে প্রতিটি নিউ ইয়র্ক বাসী যেন, নিউ ইয়র্ক বাসী যারা টেস্ট করেনি এখনো টেস্ট করতেন, টেস্ট করিয়ে নিতেন। এবং এই নিউ ইয়র্ক স্টেটের টেস্টটা কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা বেশ কিছু বাংলাদেশি প্রতিষ্ঠানও এই টেস্ট কর্মসূচিতে অংশ নিয়েছে এবং আগামীতেও তারা অংশ নিবে বলে তারা জানিয়েছে। আর নিউ ইয়র্ক স্টেটে গতকাল হাসপাতালে ভর্তি হয়ে কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন 558 জন। সমগ্র নিউ ইয়র্ক স্টেটে, যে স্টেটে প্রায় 20 মিলিয়ন লোকের বসবাস, সেখানে 558 জন ছিলেন হাসপাতালে ভর্তি কোভিড-19 আক্রান্ত হয়ে। এর আগের দিন ছিলেন 540। আর গতকাল প্রাণ হারিয়েছেন 7 জন কোভিড-19 আক্রান্ত, যার আগের দিন ছিল 6 জনে। এবং এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে প্রায় 6.7 মিলিয়ন মানুষকে টেস্ট করা হয়েছে। এবং যেটা আমি একটু আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রের আর কোন স্টেটে এত বিপুল সংখ্যক মানুষকে এই করোনা টেস্ট করা হয়নি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও নিউ ইয়র্ক স্টেট ছিল সবচেয়ে বেশি আক্রান্ত স্টেট এবং নিউ ইয়র্ক সিটি ছিল সবচেয়ে বেশি আক্রান্ত নগরী এই কোভিড-19 এ। সেই অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের জন্য গভর্নর এবং মেয়র সবসময় বরাবরই নিউ ইয়র্কবাসীকে অভিনন্দন জানান, ধন্যবাদ জানান এবং সতর্কতার সাথে বলেন তারা যে ধৈর্যের পরীক্ষা দিয়ে এই সংযম মাধ্যমে এই করোনা ভাইরাস সংক্রমণের রোধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, সেটি যেন তারা অব্যাহত রাখেন এবং এর ফলে নিউ ইয়র্কের মানুষ আরো নিরাপদে থাকতে পারবে অন্তত কোভিড-19 আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে। আর অন্যান্য স্টেটের কথা যদি একটু বলি আজকে, সেটি হচ্ছে যে এ পর্যন্ত কোভিড-19 এর ক্ষেত্রে গত দুই সপ্তাহের একটি পরিসংখ্যান আজকে পাওয়া গেছে। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মাত্র 4টি স্টেট, আমরা গতকাল বলেছিলাম, এর আগের দিন হয়তো বলেছি যে যুক্তরাষ্ট্রের সংক্রমণের পরিমাণ একটু কমে আসছে, সেই হিসাবে আজকে দেখা যাচ্ছে যে এর আগের দিন একবার আমরা বলেছিলাম প্রায় 39 স্টেটে লাগাতার সংক্রমণ বেড়েই চলেছে। সেখান থেকে গত 2 সপ্তাহের গড়পড়তার হিসাবে দেখা যাচ্ছে অনলি 4টি স্টেট, মাত্র 4টি স্টেট এই 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 করোনা ভাইরাসের সংক্রমণে একটু এখন ঊর্ধ্বগতিতে আছে। বাকিগুলিতে গতির নিয়ন্ত্রণ ঘটেছে, নিম্নমুখী হয়েছে সংক্রমণ। এবং তাতে দেখা যাচ্ছে তার ভিতরে 28টি স্টেট রয়েছে যারা গত 2 সপ্তাহের গড়পড়তার হিসাবে সংক্রমণটা হ্রাস পেয়েছে, যে 28টি স্টেটে। আর 23টি স্টেটে মোটামুটি সেম অবস্থা রয়েছে, করোনা ভাইরাস বাড়েওনি কমেওনি। আর 23টি স্টেটে, যেটা আগেও বলেছি যে গত 14 দিনে 2 সপ্তাহ হিসাবে, সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এবং এই রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়গুলো ট্র্যাক করে একটা জিনিস আজকে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এই পর্যন্ত অগাস্টের 9 তারিখ যে সপ্তাহটি শেষ হয়েছে, সেই সপ্তাহে 3,76,000 মানুষ সমগ্র যুক্তরাষ্ট্রে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং যেটি এর আগের সপ্তাহের তুলনায় কম। এবং রয়টার্স এটাও বলার চেষ্টা করেছে, আজকে নিউজটা দিয়েছে, সেটি হচ্ছে গত 3 সপ্তাহ ধরে এই ডিক্লাইনটি চলছে, এই নিম্ন গতিটি চলছে সংক্রমণের ক্ষেত্রে। এবং রয়টার্সের হিসাব অনুযায়ী গত সপ্তাহে 11টি স্টেটে এটি আপটিক অর্থাৎ ঊর্ধ্বগতি ছিল। এবং গত সপ্তাহে কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন 7,200 মতো মানুষ, যেটি ছিল এর আগের সপ্তাহের তুলনায় 16% ডিক্রিজ, অর্থাৎ 16% কমে এসেছে মৃতের হার। এবং যেটি গত 4 সপ্তাহ ধরে কমে যাচ্ছে এই মৃতের হার, সেটিও একটি উল্লেখযোগ্য পরিসংখ্যান হিসেবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন রয়টার্স। যার মূল কথাটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সংক্রমণের হার এখন নিম্নমুখী, কয়েকটি স্টেটে সেটি একটু ঊর্ধ্বমুখী আছে, কিন্তু সেখানেও নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চলছে।
আর সমগ্র যুক্তরাষ্ট্রে আমি একটু আগে বলেছি যে নিউ ইয়র্ক সিটিতে ট্রান্সমিশনের রেট পজিটিভ পজিটিভ চিহ্নিত হওয়ার রেট ছিল 1% গতকাল। নিউ ইয়র্ক স্টেটে ছিল আর সেটিও প্রায় 2%-এর কাছাকাছি, 1%-এর নিচে নিউ ইয়র্ক স্টেটে 0.78। কিন্তু সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এই করোনা সংক্রমণের ক্ষেত্রে টেস্টিং এর পজিটিভ রেজাল্ট হচ্ছে 8%। অর্থাৎ নিউ ইয়র্কের সিটি এবং স্টেট দুটোরই হিসাব অন্যান্য স্টেটের তুলনায় অনেক নিচে রয়েছে এখনো। আর আপনার ভ্যাকসিনের কথা একটু বলি, গতকালই আমরা বলেছি রাশিয়া এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে এবং পরবর্তীতে জানা গেল যে মাত্র 38 জন স্যাম্পল টেস্টের মাধ্যমে 38 জনকে তারা এই ভ্যাকসিন দিয়ে তার রেজাল্টের ভিত্তিতে এই ভ্যাকসিনটি তারা ঘোষণা দিয়েছে তারা। এবং এই ব্যাপারে যথেষ্ট বিজ্ঞানী এবং স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের ভিতরে বেশ গুঞ্জন শোনা যাচ্ছে যে যথাযথ ট্রায়াল না করেই এই ভ্যাকসিনের ঘোষণা দেওয়া হয়েছে এবং এর ফলে আরো বেশি স্যাম্পলে যদি টেস্ট করা হয় এবং তার সাফল্যের হার যদি কমতে থাকে তাহলে ভ্যাকসিনের ব্যাপারে অবিশ্বাস জন্মাতে পারে মানুষের ক্ষেত্রে এবং সেটির একটি ব্যাপক প্রতিক্রিয়া হতে পারে। এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের এই করোনা ভাইরাসের সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত চিকিৎসক, বিজ্ঞানী, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ফাউচি এই রাশিয়ান ভ্যাকসিনের ব্যাপারে সমালোচনা করে বলেছেন যে তারা খুব দ্রুত এটি বের করেছে এবং যেটি স্বাস্থ্যসম্মত কিংবা বিজ্ঞানসম্মত ভাবে করা হয়নি। এবং তিনি বলেছেন যে তিনি সন্দেহ করছেন যে এই ভাইরাসটি নিরাপদ এবং কার্যকর হবে কিনা সেই ব্যাপারে ডক্টর ফাউসির যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও রাশিয়া বলার চেষ্টা করছে যে ইতিমধ্যেই তারা প্রায় 23টি দেশের নিকট থেকে এই ভাইরাসের অর্ডার পেতে শুরু করেছেন এবং তারা খুব দ্রুত এই ভ্যাকসিনটি ব্যাপকভাবে বাজারজাত করার চিন্তা ভাবনা করছেন। এবং যদিও তারা বলছেন, আবার একটি রিপোর্টে আজকে জানা গেছে যে তারা এখনো চতুর্থ ট্রায়ালটি শেষ করেননি। তৃতীয় ট্রায়াল শেষ হওয়ার পরে চতুর্থ ট্রায়াল শুরু হওয়ার মুখেই তারা ভ্যাকসিনটির ঘোষণা দিয়ে দিয়েছেন। যাক, এই বিষয়টি আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আরো বিস্তারিত জানার জন্য। আর যুক্তরাষ্ট্রে যে ভাইরাসের কথা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাস্থ্যকর্মীরা বলে আসছেন, বিশেষ করে মডার্না এবং ফাইজারের, সেটির চূড়ান্ত ট্রায়াল এখন চলছে, যেটা গতকাল আমরা বলেছি। তবে এই দুটি কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, খুব একটা তাড়াহুড়া করার চেষ্টা করছে না। তারা গুরুত্ব দিচ্ছে যত বেশি মানুষের উপরে এই ট্রায়ালটি করা যায়, যত বেশি স্যাম্পলকে ব্যবহার করা যায়, যার ফলে ভ্যাকসিনটির নিরাপত্তা এবং কার্যকারিতা আরো বেশি শক্তিশালী হয়, সেই জন্য তারা চেষ্টা করছেন। তবে একটি ধারণা ইতিমধ্যে পাওয়া গেছে, সেটা হচ্ছে যে কেউ বলছেন যে নভেম্বরের আগেই হয়তো একটি ভ্যাকসিন পাওয়া যেতে পারে, আবার কেউ বলছেন এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি পাওয়া যেতে পারে, যেটি যুক্তরাষ্ট্র। তবে এটাও বলে রাখি, যুক্তরাষ্ট্রে কিন্তু দুইটি কোম্পানি মোটামুটি ভ্যাকসিনের ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, একটি মডার্না আর একটি হচ্ছে ফাইজার, আর সেটি একটু আগে আমি বলেছি। এবার করোনা ভাইরাস রিলিফের ব্যাপার নিয়ে একটু বলেছিলাম আগে। ন্যান্সি পেলোসি স্পিকার এবং সিনেটে মাইনরিটি ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার স্টিভেন মিনুচেন, যিনি ট্রেজারার সেক্রেটারি, তার একটি অনুরোধ আজকে প্রত্যাখ্যান করেছেন বৈঠকে বসার। তার কারণ যেটি ন্যান্সি পেলোসি বলার চেষ্টা করেছেন যে যদি রিপাবলিকান কিংবা হোয়াইট হাউস পক্ষ থেকে এই করোনা ভাইরাসের রিপাবলিকানরা যে বিলটি পেশ করেছে, যেটা 1.1 ট্রিলিয়ন, সেখানে যদি বরাদ্দ না বাড়ানো হয় তাহলে এই আলোচনা কোনো ফল পাওয়া যাবে না। কিন্তু স্টিভেন মিনুচেনও আর অনেকটা নাছোড়বান্দা, তিনি বলছেন না, এই অবস্থাতে এর বেশি আর বাড়ানো যাবে না, যদি প্রয়োজন হয় পরে এই বছরের শেষ নাগাদ কিংবা আগামী বছরের শুরুতে আরো একটি ষষ্ঠ স্টিমুলাস প্যাকেজ নিয়ে তারা কথা বলতে পারেন। কিন্তু বর্তমানে যে বিলটি দেওয়া হয়েছে সিনেট রিপাবলিকানদের পক্ষ থেকে 1.1 ট্রিলিয়ন, তার ব্যাপারে বরাদ্দ বাড়ানোর আর কোনো সুযোগ নেই। তবে ন্যান্সি পেলোসি আজকে একটি কথা বলেছেন যে যেখানে তিনি রিপাবলিকানদের ঠিক সমালোচনা করেনি, তিনি বলেছেন যে $600 আনএমপ্লয়মেন্ট, প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সটি আছে, সেটি রক্ষা করার জন্য আমাদের সকলের এগিয়ে আসা উচিত। তার কারণ ন্যান্সি পেলোসির মতে ইতিমধ্যে 2 সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এই চেকটি বন্ধ হয়ে যাওয়াতে অনেক পরিবার আমেরিকাতে মারাত্মক কষ্টের মুখে পড়ছে, বিশেষ করে দরিদ্র পরিবারগুলো এবং
তাদের অনেকেই অন্য এবং অন্যান্য নিত্য নৈমিত্তিক সুযোগ সুবিধা যেগুলি তাদের প্রয়োজন জীবন ধারণের জন্য সেখান থেকেও বঞ্চিত হতে যাচ্ছেন। আর তিনি সেই জন্য মানে বলেছেন যে অন্তত এই $600 প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যাতে কন্টিনিউ করা হয় সেই ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়া উচিত। অন্তত এই বিষয়টাতে হলো, বাকি বিষয়গুলোতে তারা আলোচনা করতে প্রস্তুত আছেন। আর এই ব্যাপারে স্টিভেন মিনুচেন ট্রেজারি সেক্রেটারি তেমন কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে যে তারা চেষ্টা করেছিলেন কিন্তু ডেমোক্র্যাটদের অনমননীয় মনোভাবের কারণে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। আর ইতিমধ্যে এই বিলের ব্যাপারে বৈঠক হচ্ছে না। আরেকটি কারণ সেটি হচ্ছে যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ যিনি মিনুচেনের সঙ্গী ছিলেন এই বৈঠকগুলিতে, তিনি এক সপ্তাহের ছুটিতে চলে গিয়েছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই আলোচনা কন্টিনিউ করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নাই, কারণ তারা মোটামুটি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে প্রেসিডেন্ট যে $400 আনএমপ্লয়মেন্ট প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের ঘোষণা দিয়েছেন তার $300 যেটি ফেডারেল গভর্নমেন্ট থেকে দেওয়ার কথা $44 বিলিয়ন একটি ফান্ড থেকে, সেটি আগামী সপ্তাহ নাগাদ স্টেট গুলোকে রিলিজ করা হতে পারে বলে একটি ধারণা আজকে দেওয়া হয়েছে। তবে তাতেও কিছুদিন সময় লেগে যেতে পারে যদি স্টেট গুলোর কম্পিউটার সিস্টেম গুলোকে এই ব্যাপারে তৈরি করতে। এবং আপনারা জানেন যে যখন এই কেয়ারস অ্যাক্টের মাধ্যমে এই প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্টের কার্যক্রম শুরু হয় তখন এই কম্পিউটার প্রোগ্রামিং এর জটিলতার কারণে বেশ কয়েক সপ্তাহ 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত ডিলে হয়েছিল এই প্যান্ডেমিকের আনএমপ্লয়মেন্ট সবার পেতে। যাই হোক, সেই বিষয়টি আবার দেখা দিচ্ছে। তবে মোটামুটি একটি ধারণা বলা যায় যে এদিকে যে কোনো ভাবেই হোক একটি অ্যামাউন্ট হয়তো সকলে পাবেন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট হিসেবে। আর আরেকটি বিষয় যেটি আমি বলতে চাই যে কারো আনএমপ্লয়মেন্ট বেনিফিট কিন্তু বন্ধ হয়নি যদি তারা সার্টিফাই করেন। আর যদি চেক নাও আসে থাকে, ডাইরেক্ট ডিপোজিট নাও হয়ে থাকে, তবে তাদের উচিত কন্টিনিউ সার্টিফাই করা, কারণ সার্টিফাই না করলে তারা কিন্তু কোনো প্রকার আনএমপ্লয়মেন্টের জন্যই বিবেচিত হবেন না। আর আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে অনেকেই, একটু আগে তাহের বলেছেন যেটা আমি গত কয়েকদিন ধরেই অনেকের কাছ থেকে শুনছি, সেটা হচ্ছে বেশ কিছু মানুষের পরামর্শে, বেশ কিছু সহযোগীদের পরামর্শে অনেকেই ইচ্ছাকৃতভাবে কিংবা অসাবধানতাবশত মিথ্যা তথ্যের মাধ্যমে কিংবা কোনো চাকরি করেননি তা সত্ত্বেও চাকরি করেছেন বলে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য আবেদন করেছেন। আর তাদেরকে এখন লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠি পাঠানো হচ্ছে যে তারা তাদের রেকর্ড গুলো দেওয়ার জন্য। অনেকের কাছে চাকরি করার কোনো রেকর্ডই নাই, মোটামুটি তারা কি দিবেন এই বিষয়ে তারা মোটামুটি এখন একটি বিপদগ্রস্ত অবস্থায় আছেন। তার কারণটি হচ্ছে যে বিষয়টি এমন একটি জটিল ব্যাপার, এখানে ফেডারেল গভর্নমেন্টের অর্থ ইনভলভ, ফেডারেল ক্রাইমের একটা সম্ভাবনা এখানে দেখা দিয়েছে, কারণ প্যান্ডেমিকের একটা পোর্শন স্টেট আরেকটি পোর্শন ফেডারেল, অতএব বিষয়টি বেশ জটিল আকার ধারণ করেছে এবং অনেকের পক্ষেই এই চিঠির উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ অনেকের কাছে তেমন কোনো কাগজপত্র নেই। আমি আগেও বলেছি যারা সেলফ এমপ্লয়েড হিসেবে আবেদন করেছেন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট সহ রেগুলার আনএমপ্লয়মেন্ট যেটি এই প্রথমবার দেওয়া হয়েছে, তারা যদি শিডিউল সি, তারা যদি ট্যাক্স ফাইল করে থাকেন তাদের শিডিউল সি, স্কেডিউল সি যেটাকে বলা হয় সেটা জমা দিলেই চলবে। আর যারা অন্যভাবে চাকরি করেছেন তারা W2 অথবা 1099 এর কপি পাঠালেই চলবে। এবং তাদের 2019 সালের ট্যাক্স ফাইলে এগুলো আছে, সেইটাই হচ্ছে তারা নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্ট চেয়েছে। যাদের কাছে এগুলো নেই তারা কিভাবে সমাধান করবেন সেটি তারা সিপিএ কিংবা তাদের নিজস্ব অ্যাকাউন্টেন্টদের থেকে জানতে পারবেন। তবে বিষয়টি মোটামুটি আমাদের কমিউনিটিতে বেশ হতাশার সৃষ্টি করেছে, বেশ দুশ্চিন্তার সৃষ্টি করেছে অনেকের জন্য। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আজকে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে বেশ দুটি অনুষ্ঠান করেছেন, বিশেষ করে স্কুল খোলার ব্যাপার নিয়ে তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে কথা বলেছেন। আজকে সাংবাদিকদেরও কথা বলেছেন। তার বক্তব্য হচ্ছে যে স্কুলগুলি যদি না খোলা হয়, কম্পিউটারের মাধ্যমে কিংবা অনলাইনের মাধ্যমে লেখাপড়া শিখালে সেটা যথার্থ নয়। এবং এটি স্বাস্থ্য বিশেষজ্ঞদের কয়েকজনকে, তার পছন্দের কয়েকজন স্বাস্থ্য বিশেষজ্ঞের তিনি কোট করে বলেছেন যে স্কুলে আসতে না আসলে অনেক রকমের অসুবিধা দেখা দিতে পারে। আর অনেকে এমনকি তিনি এও বলেছেন যে অনেক ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী হতাশায় ভুগতে ভুগতে আত্মহত্যাও করতে পারে, এই আশঙ্কা তিনি বলেছেন। তারপর তিনি বলেছেন খাওয়া দাওয়ার অসুবিধা হতে পারে, বাবা মার জন্য অসুবিধার সৃষ্টি হতে পারে, সেই জন্য তিনি অতিরিক্ত
বাজেট বরাদ্দের কথাও বলেছেন, কিন্তু তার কথায় মোটা একটি সুর, সেটি হচ্ছে যে স্কুলগুলো চালু করা উচিত। এবং বিশেষ করে তিনি আরেকটি কথা বলেছেন, যেটি আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগই, উনি একটা হিসাবও দিয়েছেন, সেটি 90% উপরে, 98% সেটি হচ্ছে তারা মারা গেছে, তারা বয়স্ক লোক, শিশু কিশোররা কেউই তেমন কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাননি। এবং তিনি বলেছেন যে স্কুলগুলো খোলা হবে, সেই স্কুলগুলো যাতে প্রপারলি স্যানিটাইজ করা হয়, স্কুলগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা হয়, সিডিসি নিয়ম কানুন মেনে চলা হয়, সেটার জন্য তাদেরকে অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে এবং তাদের উপর দৃষ্টি রাখা হচ্ছে। তা সত্ত্বেও তিনি অনুরোধ করেছেন সকলকে যে স্কুলগুলো যেন চালু করা হয়। এই ব্যাপারে অবশ্য ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেক স্কুলের বাবা, স্কুল গোয়িং স্টুডেন্টদের বাবা মারা তাদের সন্তানদের অন্তত এই সেমিস্টার স্কুলে পাঠাতে চাচ্ছেন না, এবং তারা বলছেন যে এখনো নিরাপদ নয়। বিশেষ করে তারা কোভিড-19 সংক্রমণের হার, ভ্যাকসিন না আসা পর্যন্ত কেউই আসলে নিরাপদ ফিল করছেন না এই বিষয়টাতে। যাই হোক, নিউ ইয়র্ক সিটি স্কুল খোলার ব্যাপারেও ব্যাপক বিতর্ক আছে। আরো কিছুদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে হয়তো সিটি কর্তৃপক্ষ আসে। এখনো পর্যন্ত তারা স্কুল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন, এবং মেয়রের বক্তব্য হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং হবে। যারা, যে সমস্ত বাবা মারা তাদের সন্তান স্কুলে পাঠাতে চান না, তাদের সেই অপশনটি রয়েছে। আর যারা স্কুলে পাঠাতে চান, সপ্তাহে 2 দিন ধরে ভাগ করে তাদের ক্লাস নেওয়া হবে। কেউ যদি কোনো সপ্তাহে 3 দিন যান, তারা পরের সপ্তাহে 2 দিন যাবেন। এইভাবে ব্লেন্ডেড লার্নিং সিস্টেম তারা করা হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প আজকে কলেজ ছাত্রদের উদ্দেশ্য বলেছেন যে কলেজগুলো খোলা না রাখার কোনো কারণ নেই। অনলাইনের মাধ্যমে কলেজের তেমন লেখাপড়া ঠিক বাস্তবভাবে সেটি সমৃদ্ধ লেখাপড়া হয় না। এবং তিনি বলেছেন যে যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে তাদের পক্ষে কলেজে যোগ দেওয়া তেমন হার্মফুল কিছু নয়, যেটা তিনি উল্লেখ করেছেন। এবং আজকে এই স্কুল এবং কলেজ খোলার ব্যাপারে আজকে নতুন একটি তথ্য জানা গেছে, সেটি হচ্ছে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি। তারা আজকে বলেছে যে সমস্ত ছাত্রছাত্রী এই তাদের রেগুলার স্কুলে, মানে স্কুলে গিয়ে স্কুলে অ্যাটেন্ড করে ক্লাসে যাবে, তারা যেন তাদের একটি ওয়েবার ফর্ম স্বাক্ষর করতে হবে যে তারা যদি কোভিড-19 আক্রান্ত হন কিংবা সংক্রমিত হন, সেই জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই ধরনের একটি ওয়েবারে তাদের স্বাক্ষর করতে হবে ক্লাসে জয়েন করার আগে। আর আজকে আরেকটি বিশেষ খবর, সেটি দেওয়ার আগে আমি ইমিগ্রেশনের খবরটা দিয়ে নেই। সেটি হচ্ছে যে এই প্রথম একজন রিপাবলিকান সিনেটর ফ্লোরিডা, রিক স্কট, তিনি বলেছেন যদি ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশনের নীতিমালা পরিবর্তন না করে, তাহলে ফ্লোরিডার ল্যাটিনো ভোটাররা জিওপি থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে ওই স্টেটে রিপাবলিকানদের জয়লাভ করা আগামী নভেম্বর ইলেকশনে বেশ কঠিন হয়ে দাঁড়াবে। কিন্তু ট্রাম্প প্রশাসন সাথে সাথেই উত্তর দিয়েছেন। তারা রিক স্কটকে বলেছেন সিনেটর মার্ক রুবিওর কথা স্মরণ করতে, কারণ মার্ক রুবিও এই কট্টর ইমিগ্রেশন পন্থী নিয়ম নীতিমালার একজন সমর্থক। অতএব সেই বিষয়টি মোটামুটি রিপাবলিকান পার্টির ভিতরেই প্রথম জানা গেল যে একেবারে শীর্ষ পর্যায়ে সিনেটর লেভেলে এই ইমিগ্রেশন, প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশনের যে বিধিমালা তিনি জারির চেষ্টা করছেন, কঠোর অবস্থান, সেই ব্যাপারে দ্বিমতের সৃষ্টি হয়েছে। আর শেষ করছে আজকে আরেকটি খবর দিয়ে, সেটি হচ্ছে যে আমরা সবাই জানি ভয়েস অফ আমেরিকার কথা। ভয়েস অফ আমেরিকাকে এবার টার্গেট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার মনোনীত একজনকে পাঠিয়েছেন ভয়েস অফ আমেরিকাকে ফিক্স করার জন্য। অর্থাৎ ভয়েস অফ আমেরিকাতে কিছুদিন পূর্বে সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্যান্ডিডেট জো বাইডেনের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছিল, যিনি উর্দু সেকশনে ভয়েস অফ আমেরিকা, এবং সেখানে বাইডেন বলেছিলেন মুসলিম ভোটারদের টার্গেট করে তিনি বলেছেন যে আপনাদের সময় আসছে যুক্তরাষ্ট্রের অবস্থা পরিবর্তন করার জন্য। এবং এই বিষয়টি ট্রাম্প প্রশাসনকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে, এবং ভয়েস অফ আমেরিকার উর্দু সেকশনের প্রধানকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আরো বেশ কয়েকটি ডিপার্টমেন্টের প্রধানের নজর রাখা হচ্ছে। এবং আরো একটি ব্যাপার সেটি হচ্ছে যে বিষয়টি এতদিন অনেকের অজানা ছিল, সেটি হচ্ছে ভয়েস অফ আমেরিকা এই ভিসার মাধ্যমে বেশ কিছু বিদেশিকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে চাকরি প্রদান করত। সেই বিষয়টির উপরে এখন নজর দেওয়া হচ্ছে, এবং ইতিমধ্যেই এই ভিসা গ্র্যান্ট করার প্রসেসটা খতিয়ে দেখা হচ্ছে, এবং কিভাবে বিদেশিরা যুক্তরাষ্ট্রের এই ফেডারেল গভর্নমেন্টের একটি প্রচার মাধ্যমে চাকরি করার সুযোগ পেয়ে যাচ্ছে, এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মোটামুটি ভয়েস অফ আমেরিকাকে ফিক্স করার জন্য ট্রাম্প প্রশাসন
এখন মোটামুটি কাজে হাত দিয়েছেন সেটি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে একটি বিতর্ক আছে যে ভয়েস অফ আমেরিকা আসলে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রচার মাধ্যম। এটা সাংবাদিকতার কোনো আসলে ব্যাপার না, কিন্তু সেখানেও কিছু কিছু কেউ কেউ হয়তোবা মোটামুটি পলিসির বাইরে গিয়েও কিছু কাজ করেছেন, যেটি এই মুহূর্তে ধরা পড়েছে। যেটি একটি হচ্ছে যে মুসলিম ভোটারদেরকে উর্দু সেকশনের মাধ্যমে কথা বলে জো বাইডেন যে ভোটদানের কথা বলেছেন, সেটি ট্রাম্প প্রশাসনকে খুব ক্ষুব্ধ করেছে, এবং এই জন্য ভয়েস অফ আমেরিকাকে তারা মোটামুটি এখন ট্রাম্প প্রশাসন বেশ নজর দিয়েছেন। এটি হচ্ছে ভয়েস অফ আমেরিকা হচ্ছে যে ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া একটি প্রতিষ্ঠান। এবং মোটামুটি এই হচ্ছে আজকের খবর। আশা করি পরবর্তীতে আরো কিছু থাকলে আপনাদের জানাবো। থ্যাংক ইউ জনাব নাজবুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর আপডেট। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মিয়া মোহাম্মদ আফজাল, যিনি প্রেসিডেন্ট অফ সেন্ট অ্যাকাউন্টিং, ব্রুকলিন ওজন পার্ক। জনাব আফজাল, মিয়া মোহাম্মদ আফজাল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে, যিনি আইআরএস এনরোল এজেন্ট। জনাব আফজাল, আপনার সাউন্ডটিকে আনমিউট করবেন? এটা তো আনমিউট। জি, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আপনাকে। আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনি জানেন যে অনেক বাংলাদেশি, তারা বুঝে না বুঝে অনেকেই আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, এবং আমার কাছে আজকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি তার পরিবারের সবাই, তিনি তার ছেলে মেয়ে স্ত্রী যারা কাজ করেন না করেন সবাই মিলে তারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এবং সবাই আনএমপ্লয়মেন্ট সুবিধা পেয়েছেন। এখন চিঠি এসেছে যে তাদের সবার এমপ্লয়মেন্ট রেকর্ড সাবমিট করার জন্য। এখন উনি দিশেহারা হয়ে গেছেন যে কি করবেন, কারণ ওরা তো কোনো কাজ করে নাই। এই ধরনের শুধু একা না, আরও অনেক ফ্যামিলি এই ধরনের সিচুয়েশনে ভুগছেন। এদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আসসালামু আলাইকুম তাহের ভাই সহ আজকের প্যানেলিস্ট যারা আছেন সবাইকে শুভেচ্ছা, এবং টাইম টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং পাশাপাশি আমার যারা ক্লায়েন্ট রয়েছেন, শ্রোতা রয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, সালাম জানাই। আচ্ছা, প্রথমত এই যে আনএমপ্লয়মেন্ট বিষয়টা, সে সম্বন্ধে একটু বলে নিতে হবে যে আনএমপ্লয়মেন্ট কারা পায় এবং কি যে সংক্ষেপে এটা বলতে হবে, তারপরে সেটা বোঝা যাবে। আনএমপ্লয়মেন্টের ট্র্যাডিশনাল রুলস হলো যে আপনার যারা কাজ করে এবং কাজ করা অবস্থায় যদি কোনো রিজনেবল কারণে তাদের কাজ চলে যায়, সেটা হতে পারে কাজের জায়গা বন্ধ হয়ে গেছে, অথবা এটা হতে পারে তাকে ফায়ার করা হয়েছে, এই ধরনের কারণে যদি কারো জব চলে যায় তাহলে সে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই। দিস ইজ দ্য ট্রেডিশনাল রুলস অফ ক্লেমিং আনএমপ্লয়মেন্ট বেনিফিট। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্যান্ডামিকের কারণে এই রুলস এর কিছু পরিবর্তন আসছিল, এবং তারা সেটা করছে যে আগে যারা এমপ্লয়েড হতো তারাই শুধু আনএমপ্লয়মেন্ট পেত, আর এখন যারা এই প্যান্ডামিকের কারণে যারা সেলফ এমপ্লয়েড তাদেরকেও আনএমপ্লয়মেন্টের সুবিধা দেওয়া হয়েছে। এবং এই আনএমপ্লয়মেন্ট সুবিধা দেওয়ার কারণে আপনার এই প্রোগ্রামের বহু মিসইউজ হয়েছে। এবং আপনি যে উদাহরণটা এখানে দিলেন যে একটা পরিবারের সবাই যারা এমপ্লয়েড ছিল, যারা নন এমপ্লয়েড ছিল, সবাই অ্যাপ্লিকেশন করছে, এবং এখন তারা এটাকে বলেন, যেটা লেবার ডিপার্টমেন্টে পাঠাচ্ছে, এই নোটিশটা হচ্ছে নোটিশ অফ ডিটারমিনেশন অফ আনএমপ্লয়মেন্ট বেনিফিট, নোটিশ অফ ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি। তো এটা চেয়ে তারা বলতেছে যে যারা আনএমপ্লয়মেন্ট ক্লেম করছে তারা এখন কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তাদের কাজ ছিল এবং তারা তাদের আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটটা দেয় সেটা দেয় বেসড অন ইউর আর্নিং। এটা এমন না যে সবাইকে সমান করে দিয়ে দেয়, এক একজনের এক একটা অ্যামাউন্ট থাকে, তারা দে ডিটারমাইন দিস অ্যামাউন্ট বেসড অন ইউর আর্নিংস। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই প্যান্ডামিকের সময় কিন্তু এত যাচাই বাছাই করার লেবার ডিপার্টমেন্টের এত হিউম্যান রিসোর্স ছিল না, যারা অ্যাপ্লাই করছে তাদেরকেই তারা দিয়ে দিছে। এখন যেহেতু এটা অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে আসছে অথবা অ্যাপ্লিকেশন তেমন ভাবে হচ্ছে না, এখন তারা কিন্তু এই কে কত টাকা ইলিজেবল সেটা দেখার জন্য এই নোটিশটা তারা পাঠাচ্ছে, সে এমপ্লয়েড ছিল কি ছিল না ইত্যাদি। যেমন আমি একজন অ্যাকাউন্টেন্ট, আমি এই টেলিভিশনেই বলছি,
আজ পর্যন্ত এমন আমি অনেককে ফিরিয়ে দিয়ে দিছি আমার আন্ডারস্ট্যান্ডিং এ, যখন মনে হয়েছে যে নো দে আর নট এলিজিবল, দে ক্যান নট অ্যাপ্লাই, আমি আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটিকে, দায়িত্ববোধ থেকে আমি করি নাই। কিন্তু আমাদের এই প্যান্ডামিকের সময় যারা এই বিষয়ে অনেকেই হঠাৎ করে বিশেষজ্ঞ হয়ে গেছে, হয়ে যে তারপরে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে এই তাদেরকে ইন্সপায়ার করে এই আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনটা করাইছে, করার কারণে আজকে তারা এই সমস্যার ভিতরে পড়ে গেছে। যেমন যারা এখানে যারাই অ্যাপ্লিকেশন করছে দেখা যাচ্ছে কেউ না কেউ কারো কাছে গিয়ে করছে, খুব কমই পাবেন যারা তারা নিজের থেকে সেটা করছে। তো আমি যেটা এখানে বলতে চাচ্ছি স্পষ্ট করে, যেমন আপনার যেমন একটা টিভি এখানে আছে, এটা আপনি কমিউনিটির কাজ করেন আপনি, সো আপনার এমন কোনো কিছু এই টিভিতে যারা গেস্ট আসে তাদের বলা উচিত না যারা আমাদের কমিউনিটিকে বিভ্রান্ত করে। এখন দেখা যায় বিভিন্ন টিভি চ্যানেলে এসে কেউ কেউ এমন কথা বলে যেটার বাস্তবতার সাথে কোনো কনসিস্টেন্সি নাই, এবং এর ভিতরে পড়ে অনেকে আবার এই ফাঁদের ভিতরে পড়ে গেছে। এখন যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আমি আনএমপ্লয়মেন্ট পাবো যদি আমার আগে কোনো জব থাকে, এবং এই কোভিড-19 এর কারণে যদি কোনো কারণে আমার কাজটা চলে যায়, তো তাহলে আমি সেলফ এমপ্লয়েড হলেও আমি আনএমপ্লয়মেন্ট পাবো। সেটার একটা কারণ হলো ইফ আই এম ডায়াগনোজড বাই কোভিড-19, যদি কোভিড-19 এর কারণে আমি যদি আক্রান্ত হই, অথবা আমার পরিবারের কেউ যদি কোভিড-19 এ আক্রান্ত হয়, অথবা আমার বিজনেস প্লেস যদি ক্লোজ থাকে হয়ে যায় যদি কোভিড-19 এর কারণে, আমার বাচ্চা কাচ্চাকে আমার কেয়ার করতে হয় যেহেতু স্কুল বন্ধ, এই কারণে জন্য কাজ বাদ দেই, এই কতগুলা কারণ ছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন দেখা গেছে যে এই ভিতরে তো কেউ ফায়ারও হতে পারে। সো এই কারণগুলোর কারণে যদি আপনার জব চলে যায় তাহলে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যেহেতু এখন আগে ছিল শুধু আপনি ইউ হ্যাভ টু এমপ্লয়েড বাই সামবডি and you get fired or your business place is closed, in that case you can apply for unemployment. প্যান্ডামিকের কারণে যেহেতু সেলফ এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করতে পারে, হিয়ার ইজ দি ক্যাচ, যে যেভাবে পারে অ্যাপ্লিকেশন করছে, এবং এখানে যারা বিশেষজ্ঞরা নতুন করে অনেক বিশেষজ্ঞ এই সময়ে পাওয়া গেছে যারা অ্যাপ্লিকেশন করে ফেলছে, তারা অ্যাডভাইস দিয়ে অথবা কোনো ক্ষেত্রে যারা আনএমপ্লয়মেন্ট নিচ্ছে সে প্রণোদিত হয়ে সে নিজেও করছে, কিন্তু সে আসলে বুঝে নাই যে আমার একটা জব থাকতে হবে। এই জন্য দেখা গেছে যে একটা পরিবারের যেমন হাজবেন্ড শুধু কাজ করে, আমাদের বেশিরভাগই দেখা যায় ছেলেরা কাজ করে, কিন্তু এই সুযোগ নিয়ে উনার ওয়াইফে অ্যাপ্লিকেশন করছে, উনার মেয়েও করছে, ছেলেও করছে, যে সিনারিওটা আপনি এখানে আপনি একটু আগে উপস্থাপন করলেন। এখন তো যা হবার হয়ে গেছে, এবং আমি এভরিডে এই ধরনের নোটিশ পাচ্ছি, তাইলে এটার কনসিকুয়েন্স এখন কি হতে পারে, এটার সমাধান কি? অনেক হতাশ হয়ে গেছে। তো এটা সমাধান ইজ নট ইজি, ইজ গোনা বি ভেরি মাচ কি বলবো, এটা কমপ্লিকেটেড, এন্ড আদার থিং ইজ ভেরি কস্টলি। যেমন এখন এই যে একটু আগে আমি নাজবুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি হি রাইটলি স্টেটেড দ্যাট যারা সেলফ এমপ্লয় তারা স্কেজুয়াল সি দিয়ে প্রমাণ করতে হবে সে কত টাকা আনএমপ্লয়মেন্ট নিছে, কিন্তু দেখা গেছে যে সে রিটার্নই করে নাই, উনি রিটার্নই করে, উনি স্কেজুয়াল সি কোথায় পাবে? কেউ কেউ বলে যেন আমার ওয়াইফ তো আমার সাথে রিটার্ন করছে, যদি দেখা যায় যে ওনার ওয়াইফের কোনো ইনকাম না থাকে তো ওনার ওয়াইফের নামে স্কেজুয়াল সি নাই, স্কেজুয়াল সি যিনি কাজ করে তার নামেই জেনারেট হয়। যে পরিবারে ওয়াইফ এবং হাজবেন্ড সেলফ এমপ্লয় তাদের দুইজনের স্কেজুয়াল সি থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু হাজবেন্ডের আছে, কিন্তু ওয়াইফের স্কেজুয়াল সি নাই। তারা বলছে যে প্রুফ দিতে হবে, তাহলে যখন আপনি স্কেজুয়াল সি অথবা আপনার 2019 ট্যাক্স রিটার্ন আইআরএস এ যখন আপনি সাবমিট করবেন, তখন দেখবে যে শুধু হাজবেন্ডের ইনকাম, দেন হি ইজ অনলি এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট। এখন যে ওয়াইফ যেটা নিল, বাচ্চা যেটা নিল, যে এমপ্লয়েড ছিল না, তাদের কি হবে? তাদেরকে এটা বলে তাদের সেটা ফেরত দিতে হবে, পেনাল্টি সহ ফেরত দিতে হবে। তো পেনাল্টিটা কি হতে পারে? পেনাল্টি হচ্ছে যে যদি আপনি মিস ইন্টারপ্রিটেশন, রং ইনফরমেশন এগুলো দিয়ে যদি কোনো আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনি যদি ডিপার্টমেন্ট অফ লেবার থেকে আপনার আনএমপ্লয়মেন্ট ডিভিশন থেকে যদি নিয়ে থাকেন, তাহলে সেটা আপনাকে পেনাল্টি সহ ফেরত দিতে হবে। হোয়াট ইজ দি পেনাল্টি অ্যামাউন্ট অ্যাকচুয়ালি? এখন আমি বলছি যে যারাই দিতে পারবে না তারাই এই টাকাটা ফেরত দিতে হবে।
ফেরত দিতে হবে, যে এটার বিভিন্ন যেমন এক্ষেত্রে হয়তো আমার মনে হয় না, যদি দেখা যায় ইন্টেনশনালি বুঝে শুনে যদি সেটা নেয়, সেটা কিন্তু আনএমপ্লয়মেন্ট ফ্রড। আনএমপ্লয়মেন্ট ফ্রড হলে আপনার মনিটারি পেনাল্টি সহ জেল জরিমানা হতে পারে, জেলও হতে পারে। সো আমার মনে হয় এই প্যান্ডামিকের সময় যেহেতু সবকিছু বন্ধ ছিল, অনেকে হয়তো বা না বুঝেই করে ফেলছে, যদি এরকম সিচুয়েশন হয় এবং সে যদি এস্টাবলিশ করতে পারে, হয়তো সে জেলটা অ্যাভয়েড করতে পারবে, কিন্তু সে জরিমানা যেটা সেটা দিতে হবে, পেনাল্টি সহ দিতে হবে। হোয়াট ইজ দি penalty for taking falsely unemployment benefit? পেনাল্টি হচ্ছে যে যদি $662.67 উনি যদি নিয়ে থাকে, তা 67 সেন্ট নিয়ে থাকলে এর নিচে যদি উনি নিয়ে থাকে, আপ টু দিস হি গোনা পে $100 penalty plus the base amount what was paid by the unemployment insurance to that particular person. So $100, so up to 660 is $100. And say about একজনে আপনার পুরো সময়টা নিছে এবং তার অ্যামাউন্ট ইজ মোর দেন $666.67, then he gonna pay 15% penalty whatever he taken from the unemployment insurance হ্যালো, plus the base amount. এখন যদি সে এটা না দিতে পারে, তাহলে আপনার না দিতে পারে। তাহের ভাই শুনতে পাচ্ছেন কি কথা বলছি? হ্যালো হ্যালো একটু তাহের ভাই, জি আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন না? আপনার কথা শুনতে পাচ্ছি। আমি কিন্তু কোনো অ্যাক্টিভিটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এই কারণে আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আপনার So, আমি কথা জানি আমি না। শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো আগে যেমন স্ক্রিনে দেখতে পেতাম বা কোনো অ্যাক্টিভিটি, এখন শুধু অ্যাক্টিভিটি নাই, শুধু এই টাইম টিভির লোগোটা দেখতে পাচ্ছি আর কি। বাট এনিওয়ে, যদি আপনারা শুনতে পান জি, আমরা বা শুনতে আপনারা যদি পাচ্ছি। কোন কথার ভিতরে যদি কোনো প্রশ্ন তাকে করতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে উই আর এনগেজড। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা যদি এই যখন আপনার একজনকে ওই যে নোটিশ অফ ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি যে লেটারটার কথা বললেন, যারা এভরিডে পাচ্ছে আমাদের অফিসে নিয়ে আসছে, সো নোটিশ অফ ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি তারা পাঠাচ্ছে যে they're gonna determine. I think there is a sound issue. There is sound issue, I think. Hold on one second. একটু দেখেন। One second. Let me check. হ্যাঁ, আর আমি কোনো অ্যাক্টিভিটি স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ভাই যে কথা বললেন এখন উনাকে দেখতে পাচ্ছি, আর সব সময় টাইম টিভির লোগোটা থাকে। হ্যাঁ, আর গেস্ট যারা আছে তাদেরকেও আগে দেখা যেত। আমার মনে হয় সামথিং ইজ রং দেয়ার। হ্যাঁ, কিছু দেখছো। জাকির ভাই, কি তা খবর? wait, আমি নাজমুল ভাইকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? জি ভালো ভাই, আপনি ভালো আছেন? জনাব মিয়ামুদ আফজাল, প্লিজ কন্টিনিউ। জনাব মিয়ামুদ আপনি আমাদেরকে আফজাল, দেখতে পাচ্ছেন না, কারণ হলো আপনার যে জুমে যে স্ক্রিন আছে, আপনি যদি ডানে যান তাহলে আপনি সবগুলো স্ক্রিন একসাথে দেখতে পারবেন। আপনি এখন ফোকাসে আছেন, এর জন্য জাস্ট মিয়ামুদ আফজাল আপনি প্লিজ কন্টিনিউ। আপনার ডিসকাশন সবাই শুনতে পাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এবং ভিউয়াররা দেখতে পাচ্ছেন। প্লিজ কন্টিনিউ। আপনি যারা বলছেন যে পেনাল্টির ওই জায়গা থেকে আবার একটু শুরু করেন। আচ্ছা, এই যে আনএমপ্লয়মেন্ট পেনাল্টি যারা বলছিলেন, পেনাল্টি যারা ফলস ইনফরমেশন অথবা মিস রিপ্রেজেন্টেশন যেটাই বলেন, অথবা মিথ্যা বলে যারা আনএমপ্লয়মেন্ট নিল, অথবা ইনকারেক্ট ইনফরমেশন দিয়ে আনএমপ্লয়মেন্ট নিল, তো নেওয়ার পরে যে এই যে নোটিশ যেটা আসছে, এই নোটিশটা হলো আপনার সেটাকে বলে নোটিশ অফ ডিটারমিনেশন অফ ইলিজিবিলিটি। যে নোটিশটা, ওটার রেসপন্স করতে হবে, যে আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর এলিজিবল ফর আনএমপ্লয়মেন্ট বেনিফিট based on your earning and the correct amount. So এক্ষেত্রে যদি উনি যদি employed হন by someone, উনি দিবেন বিশেষ করে উনার পে স্ট্যাম্প দিতে পারেন, W2 ফর্ম যেটাই তাকে সেটা দিয়ে প্রমাণ করবেন যে আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটটা উনি নিচ্ছে সেটা কারেক্ট অ্যামাউন্ট নিচ্ছে। যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, তারা আপনার স্কেজুয়াল সি দিয়ে প্রমাণ করবে যে উনি যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা নিচ্ছে সেটা কারেক্ট অ্যামাউন্ট নিচ্ছে। তো ওখানে যখন ইনফরমেশনটা দেওয়া হবে, তখন ডিপার্টমেন্ট অফ লেবার ডিটারমাইন করবে যে
উনি আসলে কম বেনিফিট পাইলো না বেশি বেনিফিট পাইলো, কারণ আগে তো কোনো কাগজপত্র ছাড়াই অ্যাপ্লিকেশন করছে, দিয়ে দিছে। তো এক্ষেত্রে এখানে বইয়ের কিছু না, এখানে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। ভালো দিকটা হলো কাউকে যদি কম দিয়ে থাকে তারা এই ডিফারেন্সটা আবার পেব্যাক করবে ওই পার্সনকে। আবার কেউ যদি কম পেয়ে থাকে তাহলে তাহলে আপনার সে কিন্তু এটা ফেরত দিতে হবে। তো যদি ফেরত দেয় বেসড অন দি ফলস ইনফরমেশন, তাহলে দেয়ার ইজ এ পেনাল্টি দেয়ার। তো পেনাল্টিটা কত হতে পারে সেটা আমি বলছি, যে যদি উনি $662.66 হয়, তাহলে উনি যদি লেস দেন দ্যাট উনি $100 পেনাল্টি দিবে, প্লাস যা রিসিভ করছে সেটা ফেরত দিবে। আর যদি দেখা যায় এটা $666.67 অথবা তার উপরে হয়, তাহলে উনার পেনাল্টি ইজ 15%। এটাই হইলো আপনার ওই যে কনসিকুয়েন্স আর কি। যদি ওখানে যদি সিভিয়ার ফ্রড না থাকে, রিলেটেড না থাকে, তাহলে ওখানে ইমপ্রিজন হওয়ার কোনো সম্ভাবনা নেই, বাট ওটা ব্যাক করে দিলেই হবে। আর এই যে ডিজাস্টার, একেবারে আমি যতগুলি নোটিশ পাইছি যে অনেকগুলি নোটিশের সাথে কিন্তু কোনো মিল নাই। অনেকে হয়তো কাজ করছে, তার কাজ হয়তো আস্তা বছরে আপনার হয়তো $10,000 স্কেজুয়াল সিতে আছে, উনি ক্লেম করছে $35,000 ওনার ইনকাম। তাহলে কি দাঁড়াইছে, উনি অনেকগুলি পয়সা প্রতি মাসে বেশি করে নিয়ে আসছে বেসড অন হিজ ইনকাম, উনি ফলস ইনফরমেশন দেওয়ার কারণে। তাহলে এখন যখন ওই নোটিশটা রেসপন্স করবে, তখন যখন অরিজিনাল ডকুমেন্টটা দিবে, ওই ডকুমেন্ট দিলে দেখা যাবে যে উনি ওই ডিফারেন্সটা যত টাকা বেটি নিয়ে আসছে, এই 4 মাস 6 মাস ধরে যাই নিয়ে আসছে, তা ফেরত দিতে হবে। আবার যারা কোনো ডকুমেন্ট নাই, এমনিতেই সেলফ এমপ্লয়মেন্ট ক্লেম করে তারা অ্যাপ্লাই করছে, তারা দেখা গেছে যে না, পুরো টাকাটাই ফেরত দিতে হবে বেসড অন দি পেনাল্টি অ্যামাউন্ট। যেমন $666.67 হলে যদি ওটা নেয়, তাহলে তো আপনার $100 সহ এটা ফেরত দিবে, তার উপরে দিলে যা টাকা আনছে সেটা ফেরত দিবে, প্লাস এটার সাথে আরো 15% দিবে। এখন প্রশ্ন হতে পারে, যদি কারু দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কি হতে পারে, এটা কি হতে পারে? তো সেটা হচ্ছে যে এটা যেহেতু গভর্নমেন্ট এজেন্সি, এটা আমেরিকায় থাকতে হলে এই টাকা দিতে হবে টুডে অর টুমরো। এটা কিভাবে দিতে হবে সেটা হচ্ছে, এক হলো আইদার যদি টাকাটা না দেয়, তাহলে তারা উনার পেচেক গার্নিশ করতে পারে। যে একটা কথা হলো, যদি উনি কাজ করে তাহলে কিন্তু গার্নিশমেন্ট করে ওখান থেকে কিছু পয়সা নিয়ে যাওয়া, এটা পেচেক গার্নিশ আমরা বলি। আরেকটা হতে পারে যে আপনার ভবিষ্যতে যদি কোনো আনএমপ্লয়মেন্ট আপনার অ্যাপ্লাই করে, ওটা তারা ডিনাই করতে পারে, অথবা নেক্সট ইয়ারে যদি ফাইল করে যদি তার রিফান্ড জেনারেট হয় নিউ ইয়র্ক স্টেটে, ওটা অফসেট করে দিতে পারে। এবং যদি ডিপার্টমেন্ট অফ লেবার চায়, তাহলে কিন্তু উনার বিরুদ্ধে মামলাও করতে পারে। সো এবং এইগুলি হচ্ছে কনসিকুয়েন্স। এখন আরেকটা প্রশ্ন আসছে যে যারা এভাবে নিল মিস ইনফরমেশন দিয়ে, মিস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, তারা কি আগে থেকে কোনো কিছু করার দরকার আছে কিনা? আমি মনে করি ব্যক্তিগতভাবে আগে থেকে কোনো কিছু করার দরকার নেই, যা হবার তা হয়ে গেছে। ডিপার্টমেন্ট নোটিশ পাঠাচ্ছে এবং উনি নোটিশের রেসপন্স দিবে, যেভাবেই পারে উনি দিবে। আমার মনে হয় রেসপন্সের জন্য কোনো বিশেষজ্ঞ কারোর কাছে, যারা লয়ার হতে পারে, আপনার অ্যাকাউন্টেন্ট হতে পারে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের সাথে পরামর্শ করে এই যে নোটিশ অফ ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি রেসপন্সটা পাঠাবে। পাঠানোর পরে আপনার ডিপার্টমেন্ট অফ লেবারে আরেকটা ডিটারমিনেশন দিবে যে উনি টাকা ফেরত দিতে হবে নাকি উনার কাছে টাকা পাবে, কারেক্ট অ্যামাউন্টটা তারা বলে দিবে কি করতে হবে। তখন থেকে উনি তখন সেই নোটিশ অনুসারে, যে ফার্দার ডিটারমিনেশন অনুসারে উনি টাকা ফেরত দিবে বা পাবে নাকি, যদি উনি দিতে হয় কিভাবে দিবে, ইনস্টলমেন্টে যাবে কিনা, মানে তাদের সাথে একটা দফা করে এটা শেষ করে নিতে হবে। থ্যাংক ইউ জনাব মিয়াম্মদ আফজাল, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অশেষ ধন্যবাদ। অত্যন্ত সুন্দর একটি জিনিস আপনি উপস্থাপন করেছেন এবং আমার মনে হয় যারা দর্শক ছিলেন তাদের ক্লিয়ার একটি আইডিয়া হয়ে গিয়েছে যে এই বিষয়ে যারা এই ধরনের মিস রিপ্রেজেন্টেশনের শিকার হয়েছেন অথবা মিস রিপ্রেজেন্টেশন করেছেন, তাদের কি করা উচিত, এই বিষয়ে আপনি একটি সুন্দর ধারণা দিয়েছেন। ইতিমধ্যেই দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনি তো মিশিগানে আছেন আমার মনে হয়। হ্যাঁ, আমি আসলে গতকালকে আসছি 2 দিনের জন্য এখানে। থ্যাংক ইউ সো মাচ, হোপ ইউ আর এনজয়িং ইউর ট্রিপ। আমরা আপনার কাছে জানতে চাই, হোয়াট ইজ দ্য লেটেস্ট অফ আনএমপ্লয়মেন্ট?
unemployment ভাই, না, ওই যে আসসালামু আলাইকুম sorry, সবাইকে। not unemployment, মোহাম্মদ or ভাই the সুন্দর করে explain latest করছে already। latest of আপনার কথা শোনা যাচ্ছে না। না, আমি বলছি আপনাদের লেটেস্ট যে স্টিমুলাস প্যাকেজের লেটেস্ট কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? জি, তো যে দুইটা আমি বলি তাহলে। প্রথমত আনএমপ্লয়মেন্ট ভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করছে অলরেডি। উনি যে যে ঝামেলা হইতে পারে এটা অলরেডি খুব বলছে। আমি এখন আপনাদেরকে 1 সেকেন্ড সময় নিই যে এটার রেমিডিটা কি, যদি উনি টাচ করছে একটু। এখন বেসিকলি লেটস অ্যাসুম এভরিওয়ান হ্যাভ ওয়ার্ক। এখানে অ্যাসুম করি আমরা, যেহেতু মানে লিগালিটির বিষয় আছে এখানে, যে আপনি গত 2019-এ কাজ করছেন কিন্তু আপনি রিপোর্ট করেন নাই 2019-এর এখানে আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন, পরে ওদেরকে সাবমিশন করতে পারেন, 1 নম্বর একটা অপশন। আর যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, ইভেন যদি 1000 টাকারও বা 2000 টাকারও যদি আপনি স্কেডিউল সিতে থাকে আপনার 2019-এ, তাইলে কিন্তু আপনি এটার জন্য এক্সপ্রেশন দিতে পারেন। লেটারটা কি আসতেছে? লেটারটা আসতেছে যে show me that you have earned money by showing logbook, by showing schedule C, by showing 1099 and so on and so forth. Show as a proof. So প্রথমত হলো মানে এগেন এখানে অনেক লোক আছে মনে করেন যে আসলে ইনকাম করতেছে কিন্তু ইনকামের প্রুফ থাকতেছে না অনেকের কাছে। So let's assume that's the case, number 1. Number 2, এখন 2019-এ আপনি এক্সটেন্ড করে ফেলছেন, আপনার কোনো অপশন নাই। এখন 2020 যে প্রথম কয়েক মাস আছে। আচ্ছা শুনুন, ঠিক আছে শুনুন, আমি আরেকটা মিটিংয়ে ঢুকে গেছি, আমি জানি না আরেকটা সাউন্ড চলে আসছে এখানে। যাই হোক, সো এগেন গোয়িং ব্যাক, সো আপনি 2020-র যে সিচুয়েশনটা আছে, এখন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনি এই 3 মাস 4 মাস আছে মনে করেন আপনার হাতে। এখানে আপনি কিছু যদি একান্তই না পারেন, আপনি লগবুকটা অ্যাটলিস্ট দেখাইতে পারেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট যে আছে, ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি প্রিন্ট আউট করে আপনি যদি দেখেন আপনার ক্যাশ ট্রানজাকশন আছে, এখানে কোনো কাম থেকে আপনি আর্নিং করছেন, তাহলে আপনি এইটাতে সাবমিশন করতে পারবেন। এখন কয়েকটা জিনিস হয়েছে এই পিইউ এর সিচুয়েশনের মধ্যে। একটা হলো নিউ ইয়র্ক স্টেটও এটাতে, মানে নট নিউ ইয়র্ক স্টেট, অল দ্য স্টেট দে ওয়ার নট রেডি টু ডিসবার্স ইট প্রপারলি, নাম্বার 1। নাম্বার 2, এইটার যে অডিটের যে সিচুয়েশনটা আসতেছে, এটার যে পেনাল্টি বা এটার যে পেমেন্ট ব্যাকটা কিভাবে হবে এক্স্যাক্টলি, এটা কি আগে কিন্তু মনে রাখতে হবে আমাদের, আগে কিন্তু এই সেলফ এমপ্লয়েড পার্সনদেরকে কিন্তু কি দেওয়া হইতো না, আনএমপ্লয়মেন্ট দেওয়া হইতো না, এখন কিন্তু এটা এড হয়েছে। সো এটার আমি মনে করি যে এটা এত স্ট্রিনজেন্ট হবে না, বাট আপনারা এটার লেটার নিয়ে হয়তো কিছু পাবেন স্বাভাবিক, কারণ বাট মানে এত মানে ভয় না পেয়ে আপনি এটার রেসপন্সটা সুন্দর করে আপনি দেন। ওয়ার্স্ট কেস সিনারিও, আপনি যদি ওরা প্রুফ করতে না পারছেন, মনে করেন যে আপনার যে আপনার ইনকাম আছে, আপনি যখন বলছেন যেহেতু আপনার ইনকাম আছে, আপনি প্রুফ করতে পারেন নাই, তখন আপনি স্টেটকে হয়তো বা বলতে পারেন যে ওকে আমি তোমাকে সাবমিশন দিচ্ছি। সাবমিশন কিন্তু আপনাকে দিতে হবে, এটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু সাবমিট দ্য প্রুফ অফ সামথিং, ইভেন ইফ ইটস এ লগ বুক, আপনি সাবমিশন করবেন যে আমি ইনকাম করছি, এটা দিয়ে তারপর আপনার রেসপন্সটা হবে যে আপনি কাগজপত্র দেখাইতে পারেন নাই, এর কারণে হয়তো বা আপনাকে পেমেন্ট ব্যাক করে দিতে হবে, হয়তো বা এটার জন্য মানে মান্থলি বা একটা কোনো পেমেন্ট প্ল্যানে যেতে থাকতে পারেন। বাট আমি আর্জ করবো আপনাদেরকে যে এটা কি। সেকেন্ড থিং হলো, আমরা যখনই এগুলো কোনো পাবলিক চার্জে মানে যে অ্যাপ্লাই করি, কখনো আমাদের নেক্সট টাইম থেকে আমাদের খুবই কেয়ারফুল থাকা দরকার। কারণ একটা জিনিস বুঝতে হবে যে ইটস এ বিলিয়নস এন্ড ট্রিলিয়নস ডলার্স অফ প্যাকেজেস, এখানে কিন্তু কয়েক বছর পরে হলে ওরা কিন্তু অডিট করতে পারবেন। দিস ইজ এ ফেডারেল মানি, দিস ইজ নট জাস্ট স্টেট মানি। সো এখানে কিন্তু দুইটা অডিট হতে পারে, আপনার একটা হলো পিইউ এর জন্য আপনার ফেডারেল থেকে, আরেকটা হইতে পারে স্টেট থেকে আনএমপ্লয়মেন্টের জন্য, এটা কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, এখন আমাদের যে আনএমপ্লয়মেন্টের আপডেট, আনফরচুনেটলি গত ফ্রাইডের পর থেকে আসলে রিপাবলিকান এবং ডেমোক্রেট ওরা দুইটা পার্টি একসাথে হয়ে কোনো জায়গায় আসতে পারতেছে না। বাট এখন যেটা হবে আলটিমেটলি, যে 300 টাকা যেটা যে ট্রাম্পের পক্ষ থেকে যে 300 টাকা এবং স্টেটের যে বার্ডেনে যে 100 টাকা দেওয়া হচ্ছে, স্টেট মোস্ট অফ দ্য স্টেটস হয়তো বা এটাতে মানা করে দিবে, বিকজ অফ নিউ ইয়র্ক স্টেটের মনে করেন যে কমো বলছে যে আমার $4 বিলিয়ন মতো খরচ হবে আমার বাই এন্ড অফ দ্য ইয়ার, আই ডোন্ট হ্যাভ দ্যাট মানি। নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম হলো, আপনার যে 300 টাকা করে ট্রাম্প উনি দিতে যাচ্ছে যে ফান্ড থেকে, ওই ফান্ড কিন্তু মাত্র 1 মাস বা 6 সপ্তাহ দিতে পারবে এই ফান্ড থেকে। সো এইটার জন্য কিন্তু স্টিল ডেমোক্রেট houses and Senate, they have to sit down and come up with a new package. So এখন ডেমোক্রেটরা যেটা বলছে যে আমরা এটার অপোজ করব না, বাট
স্টেটদেরকে ওরা আর্জ করতেছে অপোজ করার জন্য এই এক্সিকিউটিভ অর্ডার জন্য। তো এখন এই টাকাটা কত দ্রুত আসবে এটাও একটা কোয়েশ্চেন আছে, কারণ একটা জিনিস বুঝতে হবে, এখানে যে টাকাটা আসে এখানে একটা স্টেটের একটা প্রোগ্রামের বিষয় আছে, স্টেট একটা প্রোগ্রাম করতে হবে, ডিসবার্সমেন্ট সিস্টেম করতে হবে। সো এটা হয়তোবা আমরা কয়েক সপ্তাহ উনি বলছে, বাট হয়তোবা কয়েক মানে 6-7 সপ্তাহ চলে যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা অনেকে ভুলে যাচ্ছি, যে এটা আমি এড করি, আমাদের যে 401k এবং এবং আইআর এর যে উইথড্রওয়ালটা আছে, যারা যারা আমাদের কমিউনিটি অনেকেই যে কাজ করেন, আপনার ভালো কাজ করেন, আপনি যেভাবেই কাজ করেন, অনেকের 401k ফান্ডিং আছে। এখন আপনার যদি মনে করেন যে টাকার খুব দরকার হয়েছে, আপনি কিন্তু 401k এবং আইআর থেকে এটা পুল আউট করতে পারবেন। আগে এটাতে 10% পেনাল্টি ছিল, এটাতে কিন্তু 10% পেনাল্টি এখন রেস্ট অফ দ্য ইয়ার ওয়েভার আছে। সো আপনি মনে করেন যে আপনার 1 লাখ টাকা, $50,000 আপনার এখানে আছে, ওইখানে আপনি এই ওয়েভটা পাবেন এবং এটা আপনি রিফান্ড করতে পারবেন আবার উইদাউট এনি কাইন্ড অফ প্রিকশনস ইনটু দ্য ফান্ড এগেন ফর নেক্সট 3 years। সো এখানে আপনি কয়েকটা জিনিস আপনি আবার দেখতে পারেন টু বেনিফিট ইউ ফাইন্যান্সিয়ালি। থ্যাংক ইউ সো মাচ জাকির, আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। জনাব মিয়ামুদ আফজাল, আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছে জনাব শীতাংশু গুহ। জনাব শীতাংশু গুহ, আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন এবং আপনার অ্যানালাইসিস বিভিন্ন সময় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। আজকে আপনার কাছে জানতে চাই, আপনি একটি স্ট্যাটাস দিয়েছেন কামিলা হ্যারিস সম্পর্কে, যে তিনি বিজয়ী হবেন না এবং তার কিছু সমালোচনা আপনি করেছেন। আমরা জানতে চাই, যেখানে দক্ষিণ এশীয় কমিউনিটির সবাই উল্লসিত, এরকম ইন্ডিয়ান আমেরিকান একজন মহিলা ফার্স্ট টাইম এভার ইন দ্য হিস্ট্রি যুক্তরাষ্ট্রের একটি মেজর দলের ভাইস প্রেসিডেন্ট নমিনেশন পেয়েছেন, সেখানে আপনি কেন এর বিরোধিতা করছেন? থ্যাংক ইউ আবু তাহের এবং টাইম টিভিকে এবং উপস্থিত যারা আছেন সবাইকে। হ্যাঁ, আমি কালকে এটা দেখার পরে আসলে যে ফার্স্ট এটা আমার মাথায় যেটা আসছে সেটা হলো যে কমলা হ্যারিসকে নিয়ে জো বাইডেন তার পরাজয়কে নিশ্চিত করেছেন। এটা আমার মাথায় ফার্স্ট আসছে। কেন আসছে সেটা ব্যাখ্যা পরে। তো কমলা হ্যারিস যোগ্য প্রার্থী, ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সিনেটে তার একটা বলিষ্ঠ ভূমিকা আছে। এরপরও মানে ইন মাই প্রেডিকশন, এবং আমি আসলে বিল ক্লিন্টন থেকে প্রত্যেকটি প্রেসিডেন্ট ইলেকশন নিয়ে 1 বছর ধরে লিখেছি। এই বছরই যেহেতু প্রেসিডেন্ট ইলেকশন তেমন কিছু নাই, কম লেখা হচ্ছে, তা টুকটাক ঠিকই লিখছি। এবং ওই সময় পর্যন্ত যখন বুশ হারবে বললে সবাই বলতেছিল, কিন্তু আমি কিন্তু ঠিকই বলছিলাম বুশ ইজ উইনিং। এবং আমার মনে আছে যে সেকেন্ড টার্ম ইলেকশনের 1 মাস আগে অক্টোবরে আমি প্যারিসে গিয়েছিলাম, সেখানে বাংলাদেশে একটা ইয়ে ছিল এবং কিছু ইন্ডিয়ান ছিল। সবাই আমাকে জিজ্ঞাসা করতেছিল যে বুশ কিভাবে হারবে। আমি বললাম যে বুশ ইজ উইনিং। তো সবাই আমাকে বললো যে কোনো খবরই রাখে না, বাট হি ওন। বিষয়টা হলো এই জায়গায় যে ইভেন ট্রাম্পের গতবার আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি ভোরের কাগজে শেষ 1 সপ্তাহ প্রতিদিন লিখছিলাম, এবং আমি লাস্ট দিন লিখছি যে আজ ভোট, ট্রাম্প জেতার সম্ভাবনা উজ্জ্বল। ভোরের কাগজ সেটা চেঞ্জ করে দিয়ে লাগছে যে হিলারি জিতার সম্ভাবনা উজ্জ্বল। আমার বক্তব্য চেঞ্জ করে নাই, একটু উপরে রয়টার বা কোনো একটা নিউজ দিয়ে দিছে। আপনাকে মেইন স্ট্রিমটা ইয়ে করতে হবে, বুঝতে হবে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল গোর জো লিবারম্যানকে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নিয়েছিলেন। আমি মনে করি আল গোরের হারার পিছনে এটি একটি কারণ ছিল, অনেক কারণ ছিল, বাট দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। একটি মহল বা একটি গোষ্ঠী তাকে ভোট দেয় না, কারণ যাই হোক। ঠিক আমার এই কথাটাই মনে আছে যে একই কারণে কমলা বাইডেনকে ভোট দেবে না একটি গোষ্ঠী। প্রথমত আপনি যদি আমি বলতেছি, এখনো কমলা হ্যারিস সম্পর্কে আমি জাস্ট একটুখানি দেখছি, পুরোটা আমি দেখি নাই। আমি শুধু একটু দেখলাম যে প্রথমে যখন আমি লিখছি দেখছি যে জামাইকান ইন্ডিয়ান, এই শব্দটা আমি ইউজ করছি। কারণটা হলো সে একবার জামাইকান বলতেছে, একবার ইন্ডিয়ান বলতেছে। জামাইকান বলতেছে এই কারণে কালো ভোটের জন্য, এবং সে কালো এই কারণে, হুইচ ইজ ফাইন। তো
এরপরে আপনি আমি তার ফ্যামিলি হিস্ট্রি ঘাটতি দেখলাম যে তার মা ছিলেন মাদ্রাজের লোক, মাদ্রাজের হিন্দু, বাবা ছিলেন খ্রিস্টান। তাদের মধ্যে কয়েক বছর মধ্যেই ডিভোর্স হয়েছে। মা অবশ্য খুব হাইলি এডুকেটেড এবং সায়েন্টিস্ট ছিলেন। এরপরে তারপরে ওই তার 2 মেয়ে, আমি আগে বলতেছি, ছেলে আছে কিনা আমি এখনো জানি না, বাট 2 মেয়ে দেখছি। তাদের ইন্ডিয়া মোটামুটি আমেরিকান ইন্ডিয়ান স্টাইলে উনি বড় করেছেন, যদিও হাইলি এডুকেটেড মহিলা। এবং উনি মিস্টার হ্যারিস, আমি যেটা দেখলাম উনি জি মানে আপনার অ্যানালাইসিসটা কেন, প্রবলেমটা কোন জায়গায়, জাস্ট 1 মিনিটে যদি বলেন। আমি প্রবলেমটাই তো ব্যাখ্যা দিতেছি। উনি ওনার হেরিটেজ যদি আপনি দেখেন, উনি ইন্ডিয়ান হিন্দু মাতা, আমেরিকান জামাইকান খ্রিস্টান পিতা, হাজবেন্ড উনি এখনো আছেন কিনা জানি না, উনি এই হাজবেন্ড থাকেন কিনা আই ডোন্ট নো, বাট হাজবেন্ড মিস্টার হ্যারিস ইহুদি। কিছু লোকের জন্য এটা আমার জন্য কোনো সমস্যা না, কিছু লোকের জন্য হয়তো এটা একটি সমস্যা হবে। একজন এশিয়ান আমেরিকানরা এখনো ভাইস প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় কিনা সেটা একটা মেজর কোশ্চেন। ওকে, যদিও তাকে এশিয়ান ইন্ডিয়ান বলা হচ্ছে, বাট তার যদি রেকর্ড আজকে আমি দেখতে, তার সিনেটের রেকর্ড সব মূলত পাকিস্তানের পক্ষে নেওয়া হলো। তো এইসব কারণগুলি আমি যেটা বলতেছিলাম, জো লিবারম্যানকে নেওয়ার ফলে আল গোর একটি পরাজয়ের একটি অন্যতম কারণ, বাইডেনের পরাজয়ের একটি অন্যতম কারণ হবে কামালা হ্যারিস। থ্যাংক ইউ জনাব নাজমুল, থ্যাংক ইউ শীতাংশু। আপনাকে দাঁড়ান এক সেকেন্ড আমি যাই জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান, আপনি কি মনে করেন ওনার অ্যানালাইসিস? ধন্যবাদ স্যার। আমি ওনার অ্যানালাইসিস নিয়ে কোনো কথা বলবো না, আমি শুনছি। বাট আমার বক্তব্যটা হচ্ছে যে জো বাইডেনের বয়স 77 এবং কমলা হ্যারিস লেস দেন 60। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক্যালি প্রেসিডেন্ট হয়ে যায় যখন প্রেসিডেন্ট চলে যায়। এখন এই ভোট দেওয়ার সময় যদি আজকে জো বাইডেনের বয়স 64 হতো কিংবা 60 হইতো, তাহলে মানুষ কিন্তু এই বিষয়টা গুরুত্ব দিত না। এখন এবং জো বাইডেন কিন্তু খুব একেবারে স্বাস্থ্যে একেবারে টইটুম্বস তেমনও না, কিন্তু সেই জন্য জো বাইডেনের খোদা না করুক কিছু হয়ে গেলে সেখানে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হয়ে যাবে বাই ডিফল্ট। এইটা অনেক ভোটারের কাছে খুবই নেগেটিভলি দেখা দিবে। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, যে বিষয়টা আমার কাছে, জেরাল্ডিন ফেরারোকে যখন ওয়াল্টার মন্ডেল বোধহয় খুব সম্ভবত ভাইস প্রেসিডেন্ট করেছিলেন, তখন অনেক উচ্ছ্বাস ছিল এবং সেই উচ্ছ্বাসটা খুব কিছুদিনের ভিতরে শেষ হয়ে যায়। কারণ জাস্ট বিকজ শি ইজ উইমেন হইলেই যে তাকে কোয়ালিফাই করবে প্রেসিডেন্ট, এটা তো কোটা সিস্টেম না যে উইমেনকে দিতে হবে কিংবা ব্ল্যাককে দিতে হবে কিংবা এশিয়ানকে দিতে হবে কিংবা এখানে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে। আরেকটা ব্যাপার আমি যেটা মনে করি, জো বাইডেন ইলেকশনটা লুজ করছে যেদিন উনি ঘোষণা দিয়েছেন আমি একজন উইমেন এবং ব্ল্যাক পার্সনকে ভাইস প্রেসিডেন্ট করবো, হি লস্ট দ্য ইলেকশন দ্যাট ডে। এরপরের থেকেই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প, এখন এই ইলেকশনটা যেটা সামনে আসতেছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর লড়াই, বাইডেনের জিতার লড়াই না। এখন আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেই সমস্ত স্টেটগুলিতে গতবার জিতেছেন, বিশেষ করে ফিলাডেলফিয়া এবং পেনসিলভেনিয়া এবং ফ্লোরিডা, ওহাইও যদি ধরেন, সেই স্টেটে কি প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্ট বিন্দুমাত্র কমেছে? আমার তো মনে হয় না। আর আমরা যদি খালি ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্কের কথা বিবেচনা করি, তাহলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন না, এখানে রেড স্টেট ব্লু স্টেটের একটা ব্যাপার আছে। কোন রেড স্টেটেই প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা বিন্দু মাত্র কমে নেই, বরং এটা রক সলিড হয়েছে। তার কারণটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে কথা বলেন এবং যেভাবে আমেরিকার ব্যাপারটা তুলে ধরেন। একটা জিনিস আমাদের সবাইকে, আমাদের বিইং অ্যান ইমিগ্রেন্ট ডাজন্ট মিন যে আমাকে সবসময় প্রো ইমিগ্রেন্ট হইতে হবে। বিইং অ্যান ইমিগ্রেন্ট আই হ্যাভ টু বি প্রো আমেরিকান।
এবং আমেরিকান যারা ভোটার আছে তারা দেখে যে এই ইমিগ্রেন্ট লোকটা কি ইমিগ্রেন্ট বেশি না প্রো আমেরিকান বেশি, এবং সেই পরীক্ষায় আমাদের ইমিগ্রেন্টদের অনেকেই ফেল মারে। থ্যাংক ইউ, ফেল থ্যাংক মারার ইউ, কারণেই থ্যাংক কিন্তু ইউ নাজমুল আমরা হাসান। যাদেরকে সাপোর্ট করি তাদেরকে জিতিয়ে আনতে পারি না। এক্ষেত্রে একটা ব্যতিক্রম ছিল আমাদের বারাক ওবামা, এবং আপনি যদি বারাক ওবামার ক্যাম্পেইনে দেখেন, বারাক ওবামা একটি বক্তব্য প্রো ইমিগ্রেন্ট বলেনি। বারাক ওবামার ফোর ফাদাররা প্রো ইমিগ্রেন্ট, ইমিগ্রেশন ছিল, কিন্তু বারাক ওবামার কোন নির্বাচনী বক্তৃতায় ইমিগ্রেন্টদের এটা করবেন সেটা করবেন প্ল্যান করবেন কোনো কিছুই বলেননি। ই ওয়াজ এ মেইন স্ট্রিম ডাউন দ্য আর্থ আমেরিকান, এবং উনি সেই আমেরিকান হওয়ার কারণে উনি বিজয়ী হয়েছেন, কালা হওয়ার কারণে কিন্তু বিজয়ী হন। আমার কাছে এটাই মনে হচ্ছে যে দিস ইলেকশন বাইডেন অলরেডি লস্ট, যেদিন তিনি বলছেন আমি একজন মহিলা এবং একজন কালোকে ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ। কোটা সিস্টেম, আমেরিকানরা কোটা সিস্টেম লাইক করে। থ্যাংক ইউ নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সময় আসলে একদম শেষ হয়ে গিয়েছে। যে আপনি 30 সেকেন্ডে বলতে হবে, আমাদের সময় শেষ, উই আর আউট অফ টাইম। হ্যাঁ ঠিক আছে। না আমি এই যে নাজমুল ভাই যেটা বললো আসলে আমার ওইটাই ছিল মেজর পয়েন্ট, যে সবাই দেখতেছে বাইডেন ইজ এ উইক ক্যান্ডিডেট, হু ইজ দি নেক্সট প্রেসিডেন্ট, কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে আমেরিকানরা দেখতে চায় না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর একটা ডেমোক্রেটরা ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটা সবাই সমর্থন করে, কিন্তু এটাকে প্রলং করে নিয়ে ডেমোক্রেটরা এভরিডে লস করতেছে। এবং আরেকটা লস করার কারণ হলো ডিফান্ডিং অফ পুলিশ। ডিফান্ডিং অফ পুলিশকে যেভাবে ট্রাম্প ক্যাশ করতেছে সেটা ডেমোক্রেটরা বুঝতে পারতেছে না। আমি অন্যান্য বহু কারণ আছে, আজকে তো সময় নাই যে আমাদের সময় আরেকদিন নিয়ে আসবো। নাজমুল ভাইয়ের সাথে আমি 100% একমত, আরেকদিন এটা আলোচনা করব। বলছে মহিলা নেবে, হি লস্ট টুডে, হি লস্ট দ্যাট ডে, বাট আফটার টেকিং হার she finalized it. Thank you. She lost definitely. Thank you. এটা অনেক লম্বা ডিসকাশনের ব্যাপার, আমার মনে হয়। But Trump is in advantageous condition. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েট, থ্যাংক ইউ। আমাদের সময় একেবারে শেষ হয়ে গিয়েছে। এখন আরেকটা কথা চলে আসছে, পুলিশরা বলা শুরু করতে ব্লু লাইভস ম্যাটার টু। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা জনাব মিয়ামুদ আফজাল আপনার কাছে যাচ্ছি যে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আনএমপ্লয়মেন্টের ব্যাপারে, এই প্যান্ডেমিকের এর ব্যাপারে। স্কেডিউল সিটা আনএমপ্লয়মেন্টে যারা সেলফ এমপ্লয়েড করছে, স্কেডিউল সি ইজ এ ডেফিনিট। আমি যেটা জাকির ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করি, যে লগ বুকে যে ব্যাপারটি বলা হচ্ছে দ্যাট কুড নট বি এ ভেরি সাবস্টেন্সিয়াল থিং, কারণ সেলফ এমপ্লয়েড কিন্তু এখানে একটা সুযোগ রয়ে গেছে। কিন্তু সুযোগটা হচ্ছে যে কেউ যদি নাও করতে পারে, কারণ 2020-তে সে আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিছে, 20 জানুয়ারি থেকে সে যদি আনএমপ্লয়মেন্টের স্কেডিউল সির হিসাব মেনটেন করে, that could be a possibility যে আমি 2020-তে আমার সেলফ এমপ্লয়মেন্ট শুরু। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা ওনার সাথে একমত যে আমাদের ওই যে সেন্সর অ্যাকাউন্টিং ভাইয়ের সাথে একমত। জি, থ্যাংক ইউ। আমাদের কমিটিতে একটা জিনিস আমরা কেউ ভুলে যাচ্ছি, যে কথাটা উনি উল্লেখ করেছেন, যেটা আমি গতকালকে আগের দিন উল্লেখ করেছি। কিছু লোক আমাদের কমিটির মানুষকে অসৎ কাজে পরামর্শ দিচ্ছে, এবং এই কাজগুলি করতে গিয়ে তারা ভুয়া আনএমপ্লয়মেন্ট সাইন করতে গিয়ে তারা কেউ 1000 কেউ $500 নিয়ে এখন গায়েব হয়ে গেছে, এখন আর তাদেরকে পাওয়া যাচ্ছে। জি, এই ব্যাপারে আমাদের কমিটিকে সতর্ক। রাইট, যারা মিয়ামুদ আফজাল আপনি 30 সেকেন্ড আছে আপনার, আপনি কিছু বলতে চান? কনক্লুশন, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ওকে, শোনা যাচ্ছে? তাই জি জি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, শোনা গেলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আনএমপ্লয়মেন্টের যে রিমিডির ব্যাপারে জাকির ভাই যেটা বললেন, এ প্রসঙ্গে যেমন উনি একটা কথা বলছেন যে এটা যারা ফাইল করছে তারা অ্যামেন্ডমেন্ট করে সেটা সাবমিট করবে, যাদের ইনকাম ছিল না তারা সেটা অ্যাড করে দিবে। এই ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে। অলরেডি যারা এই ফাইল করছে, যারা তাদেরকে অসৎ পরামর্শ দিয়ে যেটা নাজমুল ভাই বললেন 500, 700, 1000 টাকা পর্যন্ত নিয়ে গেছে এরকম শুনছি, তারা তো অলরেডি নিয়ে গেছে। এটা একটা সমস্যা তাদের। প্লাস যেটা তারা এখন ইনকাম নাই, ইনকাম না থাকার কারণে এখন এই টাকাটা ফেরত দিতে হবে, পেনাল্টি সহ দিতে হবে। আবার যখন তারা অ্যামেন্ডমেন্টে যাবে, দে শুড বি ভেরি কেয়ারফুল। অ্যামেন্ডমেন্ট হলো কি, যদি কোনো সাপোর্টিং ডকুমেন্ট না থাকে আর যদি অ্যামেন্ডমেন্টে যায়, তাহলে আমার কাছে অ্যামেন্ডমেন্ট করতে আসলো, আমি তো টাকা পাবো, আমি $200 নিয়ে নিব। কিন্তু যখন সেটা আপনার ইয়েতে সাবমিট করা হবে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সে, তখন তারা বলবে যে ওকে তুমি এই পেনাল্টি ইত্যাদি অ্যাভয়েড করার জন্য তুমি ইয়ে করছো, অ্যামেন্ডমেন্ট করছো, তাহলে তুমি আমাদেরকে দেখাও সাপোর্টিং ডকুমেন্ট যে তোমার জব ছিল। সুতরাং অ্যামেন্ডমেন্ট হ্যাজ টু বি ডান বেসড অন দি সাপোর্টিং ডকুমেন্ট।
দেন জি। is sure that it going to be accepted. তো Thank এই you. ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে। Thank- তো সেটা হলো আমার কথা। আরেকটা কথা যেখানে এখানে বলতেই হয় সেটা হচ্ছে যে কারো যদি ইনকাম ডকুমেন্ট করার যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে নিউ ইয়র্ক স্টেটের একটা রুলস আছে যে তাকে মিনিমাম একটা আনএমপ্লয়মেন্ট দেওয়া হয় $182। কিন্তু অনেকেই তো ফর্মের ভিতরে আন্তাজে 35,000 ইত্যাদি ইত্যাদি লেখে ফাইল করে টাকা নিয়ে আসছে 400-500 করে। কিন্তু এখন যখন কোনো ইনকাম দিতে পারবেন না, ধরেন সে দিলেও ভালো, তার হয়তো $10,000 আছে, কিন্তু তাকে তারা অ্যাকসেপ্ট করবে 182। তো ডিফারেন্স যে আরো $300, সেটা তো সে পে ব্যাক করতে হবে। জি, So, thank এই you, হলো thank you. মোট কথা। Thank you so আর much. সবাইকে ধন্যবাদ, জি। আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ। Thank you. প্যানেলিস্ট যারা আছে সবাইকে ধন্যবাদ, টাইম টিভির শ্রোতা দর্শক এবং আমার যারা ক্লায়েন্ট আছে যারা দেখছেন, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ জনাব, এবং শুভকামনা। থ্যাংক ইউ মিয়া মোহাম্মদ আফজাল, আপনাকে অশেষ খুবই সুন্দর অ্যানালাইসিস করেছেন আপনি। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ শীতাংশু গুহা আপনাকে, এবং জাকির আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনাকে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করার কথা ছিল বাড়ি ভাড়া এবং অফিস ভাড়ার ব্যাপার নিয়ে মেয়র যেটা আজকে কথা বলেছেন, আমরা এই টাইম টেলিভিশনের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল। এই বিষয়ে আজকে কথা বলার কথা ছিল এজে ইউসুফ নামে একজনের, যিনি মেয়র অফিসের সাথে সংশ্লিষ্ট। তিনি হঠাৎ করে একটি অসুবিধায় পড়ার কারণে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে পারেননি। আমরা আশা করছি আগামীকাল তিনি আসবেন এবং এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা আপনাদেরকে দেবেন। দর্শক, আমরা আজকে দুঃখিত যে মাঝখানে হঠাৎ করে আমাদের একটু অসুবিধা হয়েছিল, যে ফেসবুকের সাউন্ড একটু সমস্যা হয়েছিল, এটা ঠিক হয়েছে আবার। আশা করি আপনারা কিছু মনে করবেন না। আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।